মহুয়া চ্যাটার্জি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন দিল্লিতে। একসময় কলকাতায় ছিলেন, পরে দিল্লিতে মূলত টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের সাংবাদিক হিসেবে উনি পরিচিতি লাভ করেছেন। সম্প্রতি অবসর নিয়েছেন এবং অবসর নেওয়ার আগে তিনি ওখানকার পলিটিক্যাল এডিটর হিসেবে কর্মরত ছিলেন, কিন্তু চাকরি থেকে অবসর নেওয়ার পরও সক্রিয় আছেন সাংবাদিকতার ক্ষেত্রে। কলকাতায় এসেছিলেন ব্যক্তিগত কাজে। দিল্লির চলমান যে ছাত্র আন্দোলন, আমরা মহুয়ার মুখোমুখি হয়েছিলাম, সে সম্পর্কে তার যা মতামত এবং বিশ্লেষণ সেটা একটু বুঝে নেওয়ার জন্য, এবং আমাদের সেই বুঝে নেওয়াটা আমরা শেয়ার করছি আপনাদের সঙ্গে। মহুয়া, আপনার কাছে আমি প্রথমে যে প্রশ্নটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে ককরোচদের আন্দোলন দিল্লিতে যন্তর মন্তরে যখন প্রথম দফায় শুরু হলো, তখনও কিন্তু বোঝা যায়নি যে এটা এরকম একটা মোমেন্টাম গেইন করতে পারে। কি কি ফ্যাক্টরস কাজ করেছে বলে আপনার ধারণা? আপনি তো দিল্লিতেই দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, যে এই আন্দোলনটা এরকম একটা জায়গায় মাত্রা নিতে পারল। মূলত এটার যে যে কারণে এটা হঠাৎ এরমভাবে এক্সপ্লোড করলো সুমিতদা, সেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অলরেডি একটা প্রচণ্ড আনরেস্ট তৈরি হচ্ছিল মানুষের মধ্যে, একটা ক্ষোভ প্রচণ্ডভাবে দানা বাঁধতে শুরু করেছিল। কারণ এই নিটের এক্সাম পরীক্ষার যে লিক, পেপার লিকের যে ঘটনা ঘটলো, তো এটা প্রথমবার নয়, গত বছরও হয়েছে, তার আগের বছর হয়েছে। এটা মানে আমার মনে নেই এক্স্যাক্টলি কতবার, কিন্তু 3-4 বছর পর পর এই জিনিসটা হতে থাকলো। তার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে একবার হয় মানুষ সেটাকে ওভারকাম করে, কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, আর এই বাচ্চারা তো পরীক্ষা দিয়েই যাচ্ছে। এদিকে আমাদের দেশে একটা এমপ্লয়মেন্টের প্রচণ্ড মানে চাকরির সমস্যা যেটা বেড়েই চলেছে, সেটা তো একটুও কমছে না। ফলে মানুষ এই পরীক্ষাগুলোর ওপরে, বাচ্চারা গ্র্যাজুয়েট করে এই পরীক্ষাগুলোর ওপরে নির্ভর করছে তাদের সমস্ত ভবিষ্যৎ জীবন। সেই ভবিষ্যৎটা যদি মানে কেউ যদি গতবারে দিয়ে থাকে, পেপার লিক হয়েছে, সে একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে, দিতে পারেনি, তারপর আবার যদি সে পরীক্ষা দেয়, সেবারেও যদি লিক হয়, তাহলে সেই বাচ্চাগুলো যাবে কোথায়? সেই ছাত্রছাত্রীরা করবেটা কি? তারা তো তাদের যেটুকু করণীয়, মানে লেখাপড়া করে সব যতটা সম্ভব তাদের এফর্ট দিয়ে তারা পরীক্ষা তাদের মতো করে ভালো করে দিচ্ছে, এবং তারপরে পেপার লিক হয়ে গিয়ে সমস্ত জিনিসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, বানচাল হয়ে যাচ্ছে। ফলে তারা তারা একদম মানে একটা অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে। তো এটা না জড়ো হতে হতে বছরের পর বছর, বেশ 3-4 বছর হওয়ার পরে এখন মানুষ, এবং তারপর যেটা দেখা গেল যে এটা হওয়ার মুখটাতেই, এটা এই বছর যে যখনই এই পেপার লিক হলো, তারপরেই এই সেই সময় বেশ কিছু, আমি এক্স্যাক্ট নাম্বারটা এই মুহূর্তে বলতে পারছি না, আমার অতটা মনে নেই, কিন্তু প্রায় 15-16 জন ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় দেশের, তারা সুইসাইড করেছে। এবং তাদের পরিবার, আমি দুটো তিনটে কেস দেখলাম যেখানে তারা অত্যন্ত গরিব পরিবার থেকে এসেছে। রাজস্থানের একটা পরিবার, যাদের সাথে গিয়ে রাহুল গান্ধী, কংগ্রেসের নেতা, যিনি দেখা করেছেন, তাদের তো সেই ছেলেটির বাবা মা নেহাতই গরিব, তারা গরিব চাষি পরিবার। তারা ব্যাংক থেকে টাকা লোন নিয়ে এবং তাদের জমি বিক্রি করে বা বন্ধক রেখে টাকা নিয়ে ছেলেকে তৈরি করে পড়াশুনো করিয়েছে 1 বছর ধরে, শুধু এই পরীক্ষার জন্য। এবং তারপরে সে পরীক্ষা, এই তার ফলাফল হলো যে সে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল পেপার লিকের জন্য। তো এই যে ক্ষোভটা দানা বেঁধেছিল, এটা কোনো না কোনো একটা সূত্র দিয়ে এটা একটা বেরোতোই মানুষের এই ক্ষোভটা। ঠিক এই সময় এটা প্রথম এই ইস্যুটাকে ধরলো কিন্তু রাহুল গান্ধী, কংগ্রেস লেড বাই রাহুল গান্ধী, এবং রাহুল গান্ধী দেশে দেশে এটা শুরু করলো। ঠিক এরকম সময় যেটা হলো, আমরা মানে ঘটনাচক্রে দেখলাম যে একদিন এই সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস এই ককরোচ বা আরশোলা বলে রেফার করলো
যে যাদের যারা অ্যাক্টিভিজম করে, তাদের চাকরি বাকরি নেই, কাজ নেই, তাই জন্য তারা এটা করে, মিডিয়া ইত্যাদি এগুলোকে ককরোচের মতো, তারা আরশোলার মতো প্যারাসাইট এই ধরনের কথা বলাতে এটা একটা বার্স্টিং পয়েন্ট হলো। এই বার্স্টিং পয়েন্টটাকে হঠাৎ তার 2 দিন বা 3 দিনের মাথায় আমরা দেখলাম এই ককরোচ জনতা পার্টি বলে এই জিনিসটার একটা প্ল্যাটফর্মের উদ্ভব হলো। এবং বাকিটা আমরা সবাই জানি, এই বস্টনে থাকা এই ছেলেটি অভিজিৎ দীপকে সে এটা ইনিশিয়েট করলো এবং তারপরে সে জানালো যে অমুক তারিখে আমি ইন্ডিয়াতে আসছি, এবং এটা দানা বাঁধতে বাঁধতে আলটিমেটলি এই যন্তর মন্তরের ধর্না এবং সেটাতে গেল। প্রথম দিকে এই ধর্নাটা যখন শুরু হলো তখন কিন্তু কংগ্রেসের যে মুভমেন্টটা এই পেপার লিক এবং ছাত্রছাত্রীদের বিষয়গুলো নিয়ে, সেটা অলরেডি ভালো রকম মুভমেন্ট চালু হয়ে গেছে। বিভিন্ন শহরে রাহুল গান্ধী যেতে শুরু করলেন এবং চারিদিকে কংগ্রেসের একটা মানে বেশ কোঅর্ডিনেটেড একটা এফর্ট। মহুয়া, এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এটা আপনার কি মনে হয় যে এই কংগ্রেসের একটা, অনেকেরই বক্তব্য বেসিক্যালি এটা কংগ্রেসের পাল থেকে হাওয়া ছিনিয়ে নেওয়ার জন্য একটা উদ্যোগ? এটা আমার মনে হয়েছে, এবং আমার মতো আমি অনেক অনেক আমার কিছু সাংবাদিক বন্ধুদের সাথেও আলোচনা করেছি এবং কিছু রাজনৈতিক নেতাদের সাথেও আলোচনা করেছি, কারণ আমি দেখলাম যে রাজনৈতিক নেতাদের মধ্যেও এটার বেশ একটা উদ্দীপনা রয়েছে। তারাই আমাকে বলতে শুরু করলো, দেখেছো দেখেছো ককরোচ জনতা পার্টিতে কত লোক অলরেডি, মানে ওদের কত বেড়ে গেছে, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে ওদের কত স্পেস বেড়ে গেছে, মাইলেজ বেড়ে গেছে। তখন আমার এটা মাথায় এলো যে এটা, এবং যারা আমাকে এই কথাগুলো বললো তাদের মধ্যে বেশ 2-3 জন অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টিরই পুরনো নেতা। তারা একটু মোদির ব্যাপার স্যাপারে খুশি নয়, তারা একটু অ্যাগ্রিভড, মানে তারা একদম এই মুহূর্তে মোদি শাহের যে বিজেপি সেটার মেইন স্ট্রিমের মধ্যে নেই, ফলে তারা একটু ভাবনা চিন্তাও করেন। তো তাদের দিক থেকেও যখন এটা এলো তখন আমার ধারণাটা আরেকটু দানা বাঁধতে আরম্ভ করলো যে কোথাও না কোথাও যে কংগ্রেস যে অ্যাকচুয়ালি যে পালসটা ধরে ফেলেছে, যে সেটাকে ডাইলিউট করার একটা চেষ্টা, সেইটাকে কোথাও না কোথাও ওই ট্রাফিকটাকে, যে মানুষ যে পুরোপুরি যদি কংগ্রেসের দিকে চলে যাচ্ছে, কোথাও সেই জিনিসটাকে অন্য একটা চ্যানেলে দিকে নিয়ে যাওয়া একটা হতে পারে। এখন এটা সত্যি, মানে ইংরেজিতে একটা কথা আমরা ব্যবহার করি কনজেকচার, এটা আমি কনজেকচারই বলবো এখনো পর্যন্ত। আমি এইখান থেকে আমার নেক্সট প্রশ্ন এখান থেকে লিড করছে যে কিন্তু আজকে আন্দোলনটা যে জায়গায় পৌঁছে গেছে আজকে, হ্যাঁ, তাতে এটা আপনার যেহেতু দীর্ঘদিন ধরে সাংবাদিকতার দিল্লির বুকে করছেন, আপনার কি মনে হচ্ছে যে পুরো ঘটনার গতিবিধি সিজেপি নেতৃত্বের হাতে আছে, অথবা তাদের হাতছাড়া হয়ে গেছে? নাও ইট হ্যাজ বিকাম এ পিপলস ইনিশিয়েটিভ। আমার এখন মনে হচ্ছে এই কথাটা একদম ঠিক বলেছেন সুমিতদা। আমি যেটা সাংবাদিকতা আপনিও অনেক বছর করেছেন এবং রাজনীতি এবং রাজনৈতিক পরিবেশকে আপনিও আমার থেকে অনেক বেশি ফলো করেছেন। আমিও অনেক রাজনীতিবিদদের এবং তাদের রাজনীতিটাকে ফলো করেছি, সেটাই আমরা করেছি 30-40 বছর ধরে। তো সেটার মাধ্যমে আমার যেটা মনে হচ্ছে যে যে কোনো সময় পলিটিক্যাল কোনো মুভমেন্ট কখনো একটা বিরাট প্ল্যান্ড ব্লুপ্রিন্ট তৈরি করা যেতে পারে, কিন্তু সেই ব্লুপ্রিন্ট আলটিমেটলি কিন্তু যখন একটা মাস মুভমেন্টে পরিণত হয় তখন কিন্তু সেটার একটা নিজস্ব মোমেন্টাম তৈরি হয়ে যায়, এবং তখন রাজনৈতিক নেতারা তারা কিন্তু তখন তাদের যদি মানে তাদের নিজেদের প্রয়োজনেই, নিজেদের সার্ভাইভালের প্রয়োজনেই তাদেরকে কিন্তু সেই মাস মুভমেন্টটার সঙ্গে যেতে হয়। তখন আর তারা লিডার থাকে না, তখন মানুষ বা সাধারণ লোকের যে ডিমান্ড সেইটাকে তাদের মেনে নিতে হয়। তো কোথাও এই এখন যে ফেজটা শুরু হয়েছে এবং আজ এবং গতকাল এবং তার আগের দিন যে দিল্লিতে ঘটনা ঘটছে, তাতে দেখা যাচ্ছে যে এটার এই বিশেষ করে সোনাম ওয়াংচুকের এটার সাথে অ্যাসোসিয়েট
হওয়া এবং ওর এই হাঙ্গার স্ট্রাইক এবং অসুস্থ হয়ে যাওয়া এবং ওকে হাসপাতালে দেওয়ার পর থেকে এই মোমেন্টামটা আরও বেড়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু আমার মনে হয় দুটো জিনিসই হচ্ছে। একটা, কংগ্রেস যেমন নিজের মতো করে কোঅর্ডিনেটেড ওয়েতে মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা তৈরি করছে যে আমরা তোমাদের জন্য কিছু করব, আমরা এটা নিয়ে লড়বো, সেই অ্যাওয়ারনেসটা কোথাও না কোথাও কাজে দিচ্ছে এবং সেই অ্যাওয়ারনেসটার ফলে দিক দিগন্ত থেকে ছাত্রছাত্রীরা এবং তাদের বাবা মারা তারাও সঙ্গে আসছেন এবং বা আলাদা করে আসছেন, বা কারুর বাড়িতে এই ঘটনা ঘটেছে তার সেই সব বাবা মারাও আসছেন এবং তারা এসে জান্তর মান্তরে একটা সলিডারিটি দেখাচ্ছেন এবং সেখানে থাকছেন। কিসের জন্যে তাতে তার পরিবর্তে তারা কি পাবেন কেউ জানে না, কিন্তু তাদের যে ভেতরের যে ক্ষোভটা সেটাকে বার করার একটা কোনো প্ল্যাটফর্ম, একটা ফিজিক্যাল প্ল্যাটফর্ম তারা খুঁজে পেয়েছেন এই জান্তর মান্তরে। এবং নিশ্চয়ই যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু এই ককরোচ জনতা পার্টি এখনও অ্যাকচুয়ালি কোনো পার্টি নয়, কোনো রাজনৈতিক দল নয় বা অফিসিয়ালি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, তার ফলে সাধারণ মানুষ বা সাধারণ ছাত্রছাত্রীরা এসে যখন এরকম একটা ওপেন প্ল্যাটফর্ম থাকে সেখানে কিন্তু যোগ দিতে অনেক বেশি স্পন্টেনিয়াস, অনেক বেশি সাবলীলভাবে সেখানে যোগদান করেন। আপনার কি এটা কোথাও মনে হচ্ছে যে কংগ্রেস স্ট্র্যাটেজিটা কিছুটা চেঞ্জ করেছে? বিকজ কংগ্রেস একটা দূরত্ব মেনটেন করছিল এই যন্তর মন্তরের আন্দোলনটার সঙ্গে, কিন্তু অফ লেট আমরা দেখছি বিশেষ করে গত পরশুদিন থেকে রাহুল গান্ধী কিন্তু এই আন্দোলনটাকে কেন্দ্র করে তার যাবতীয় পদক্ষেপ সাজাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা যেহেতু বিষয়টা এক, রাহুল গান্ধী যে এই ওরা ওটাকে কি হুঙ্কার বলে বলছে, ওই যেটা মুভমেন্টটা এই ছাত্রদের জন্য যেটা ওরা করছেন সেইটা, এবং ককরোচ জনতা পার্টি যে মুভমেন্টটা চালু করেছে, সেই দুটো মুভমেন্ট যেহেতু একই বিষয় নিয়ে, সেহেতু খুব স্ট্র্যাটেজিক্যালি আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে যে রাহুল গান্ধী কিন্তু একবারও এই ককরোচ জনতা পার্টিকে নাম করে সাপোর্ট করছেন না, কিন্তু যখন ওখানে পুলিশ এসে ছাত্রছাত্রীদের ওপর অ্যাটাক করছে, তাদের মারছে, তারা আহত হচ্ছে, তাদের হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে এবং সোনাম ওয়াংচুককে যখন জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিল সরকার, এই ঘটনাগুলো যখন ঘটতে আরম্ভ করলো, এবং বুঝতে হবে যে একই সময় এটা জান্তর মান্তরে হচ্ছে, তার থেকে হার্ডলি 5 কিলোমিটার দূরে পার্লামেন্টের মনসুন সেশন শুরু হয়ে গেছে, ফলে সমস্ত এমপিরা সেখানে রয়েছেন। পার্লামেন্ট চলছে না শুধু এই বিষয়ের ওপরে, কারণ এখন ব্যাপারটা শুধু ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারেনি বা এডুকেশন সিস্টেমটা খারাপ হয়েছে বা তার জন্যে কিছু করণীয় শুধু তা নয়, এখন একটা ইমিডিয়েট কারণ এসে গেছে যে তুমি তাদের ওপরে, তুমি তো কিছু তাদের ঠিক করে দিতে পারোই নি, বরঞ্চ উল্টে তুমি তাদের মারছো, তুমি তাদের মারধর করছো, তুমি তোমার পুলিশকে তার উপরে ছেড়ে দিয়েছো এবং যথেচ্ছাচার করার জন্য তুমি ছেড়ে দিয়েছো। সেই জায়গাটা থেকে এখন একটা মুভমেন্টটা ন্যাচারালি একটা মানুষ আরও বেশি, মানে ক্ষোভটা আরও বেশি করে বেরিয়ে আসছে, এবং যারা বাড়িতে বসেছিলেন আশেপাশে আছেন এবং আসতে পারেন তারা চলে আসছে যে এটা কি হচ্ছে। মানে এই রাহুল যখন অবস্থান করছিলেন, একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর সেটা অখিলেশ যাদবও কিন্তু সেখানে পৌঁছে গেছিলেন, এবং রাহুল প্রিয়াঙ্কাকে যখন গ্রেপ্তার করা হয় অখিলেশকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আপনার কি এটা মনে হচ্ছে যে উত্তরপ্রদেশে সামনের বছর যে নির্বাচন আসছে তার উপর এই যে চলমান আন্দোলন, কারণ দিল্লি কার্যত উত্তরপ্রদেশে একদম হার্টল্যান্ডের মধ্যে পড়ছে, তার কোনো ইম্প্যাক্ট পড়তে চলেছে? একদমই তাই। এটা যদি ছাত্র যুবদের একটা মুভমেন্ট হয়, এবং ছাত্র যুবদের ইনিশিয়াল মুভমেন্ট হলেও তাদের বাবা মারাও এটার সাথে ইনভলভড, কারণ একটা পরীক্ষার ব্যাপার, সেখানে তো একটা প্যারেন্টেজের ব্যাপার আছে, তাদের একটা ফ্যামিলি সাপোর্টের ব্যাপার আছে, তো তাদের পরিবারগুলোও ইনভলভড হয়ে যাচ্ছে। ফলে এটা তো যদি এটা দানা বাঁধতে শুরু করে এবং এটা যেভাবে এখন ছড়াচ্ছে, এটাকে কিভাবে সরকার হ্যান্ডেল করবেন আমি জানি না, কিন্তু যদি তারা হ্যান্ডেল করতে না পারে তাহলে কিন্তু এটার ডেফিনেটলি, কারণ দিল্লি আর ইউপি তো একটা বর্ডারের ফারাক, তো মানে একদম ডিরেক্ট ইম্প্যাক্ট এটা হবে। উত্তরপ্রদেশের ইলেকশন কিন্তু আগামী বছরের শুরুর দিকে, ফলে 6 মাসও অ্যাকচুয়ালি গ্যাপ নেই, ফলে এটা স্বাভাবিক যে মানুষ যদি ক্ষেপে ওঠে তাহলে তার একটা প্রতিফলন তার ভোটের মধ্যে দিয়ে নিশ্চয়ই পড়বে। যদিও এখন বলা হচ্ছে যে ভোটটা যেভাবে করা হচ্ছে সেটা একটা আলাদা বিষয়,
সেখানে সেই প্রতিফলনের কতটা সত্যি সত্যি উঠে আসবে বা তার সততার প্রকাশ হবে সেটা আমরা জানি না, কিন্তু মানুষের মনে এবং ভোটাররা যে ভোট দিতে যাবেন সেই পর্যন্ত কিন্তু ডেফিনেটলি এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। আমি একটু এগিয়ে উত্তরপ্রদেশের নির্বাচন থেকে প্রশ্ন করব যে 2029 লোকসভা নির্বাচন, ডু ইউ থিঙ্ক যে এই আন্দোলন যেটা চলছে এটা স্নোবল করতে করতে 2029 অবধি কোথাও কোনো প্রতিক্রিয়া তৈরি করবার নির্ধারক জায়গায় গিয়ে পৌঁছতে পারে? সেটা একটা চেষ্টা হতে পারে, যারা এই মুভমেন্টগুলো করছেন সেটার মধ্যে দিয়ে তারা সরকারকে অ্যাটাক করছেন, সেটা একটা চেষ্টা হতে পারে। কিন্তু আমাদের দেশে আমি এখনো পর্যন্ত যা দেখেছি, একটা কোনো নতুন বিষয় এসে গেলেই পুরনো বিষয়টা কোথায় যেন হারিয়ে যায়। তো সেইভাবে এই বিষয়টাকে ধরে রাখতে পারবে কি না, এবং যারা সরকারে আছেন তারাও তো চেষ্টা করবেন এই বিষয়টাকে লোপাট করতে, কাজেই তারাও নতুন কি বিষয় নিয়ে আসবেন এবং সেই দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেবেন, সেটা আমি এত মানে 3 বছর ধরে কিছু সাস্টেন করাটা খুব মুশকিল। মানে আমি আমার চোখের সামনে একমাত্র দেখেছিলাম যে পাঞ্জাবের এবং ওয়েস্টার্ন ইউপির চাষিরা যখন এসে 13 মাস ধরে দিল্লিকে ঘিরে বসেছিল, সেইটাই একমাত্র এই লাস্ট মানে আমার দেখা বড় ইম্প্যাক্ট দিল্লির বুকে, যে তাদের মুভমেন্টের ফলে একটা কিছু হয়েছিল, যে 3টে বিল তারা অপোজ করেছিল, সেই 3টে বিলকে মোদী সরকার না, ফেরত দিতে জয়প্রকাশ হয়েছিল। নারায়ণ 74 সাল থেকে আন্দোলন কিন্তু টেনে গিয়েছিলেন, যে কারণে 75-এ এসে এমার্জেন্সি। তো সেই রকম কোনো অনুষঙ্গ কি এখন অবধি তৈরি হতে পারে বলে মনে হচ্ছে? সেটাও 74 থেকে 75 1 বছরের ব্যাপার ছিল। 3 বছর ধরে সাস্টেন করাটা ডিফিকাল্ট, এবং তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে একটু ফারাক আছে, এই জন্যে যে এখন কমিউনিকেশনটা অন্যরকম হয়ে গেছে। মানুষ যে মানে এই যে বলছি না যে নতুন বিষয়কে তুলে নিয়ে এসে একটা কোনো জরুরি বিষয়কে পিছিয়ে দেওয়া, সেটা কিন্তু যে সিস্টেম্যাটিক্যালি করতে চায় তার পক্ষে করাটা খুব সহজ। কারণ এখন এই ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে মানুষের মনকে অন্যদিকে চালিত করা, এটা খুব ডিস্ট্রাকশন তৈরি করা সহজ হয়। সহজ। আমি শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে অনেকে এটা বলছেন বিজেপির মধ্যে মোদী শাহ বিরোধী যে শক্তি মাথা তুলেছে বা তোলবার চেষ্টা করছে, তারা নেপথ্যে এই যে ককরোচদের আন্দোলন, সেটা থেকে তাদের নেপথ্যে কিছু ভূমিকা রয়েছে, এটা কি ঠিক? এইটা আমার এখনো পর্যন্ত মনে হয় না, যে মানে এটা ভাবতে খুব ভালো লাগে, এটা আর একেবারেই যে ইম্পসিবল তাও নয়, কিন্তু তাহলেও আমি বলবো তাদের মধ্যে সে সাহস নেই করার। তাদের ইচ্ছে থাকলেও তারা এটা করে উঠতে পেরেছেন কিনা আমি বলতে পারবো না। তা আমার নিজস্ব ধারণা যে তারা খুব একটা বেশি এটার মধ্যে জড়াবেন না, কারণ তারা এত বেশি ভয়তে থাকেন। এটা মানে পার্টির মধ্যেও তো একটা আয়রন হ্যান্ডে সব কিছু ডিল করা হয়, ফলে সেখানে মানে কোনো বেগরবাই যদি ধরা পড়ে যায়, তাহলে সেই লিডারের বা সেই পার্টির মেম্বারের যে কী হাল হবে সেটা তারা নিজেরাও জানেন না, কিন্তু গত আমরাও জানি না। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে তো এই ধরনের অন্তর্ঘাত হয়েছে বলে শোনা যায়, এটাও তো একটা ফ্যাক্টর। গ্রাউন্ড লেভেলে হয়, গ্রাউন্ড লেভেলের ওয়ার্কাররা করতে পারে, কিন্তু লিডারদের মধ্যে সে সাহস নেই, ওয়ার্কারদের সাহস থাকে। ওয়ার্কাররা যেহেতু মাটি কামড়ে পড়ে থাকে, তারা প্রতিদিন অনেক কিছু তাদের জুঝতে হয়, সেজন্য তারা অনেক কিছু করতে পারেন, কিন্তু আজকালকার দিনের লিডাররা তো সোশ্যাল মিডিয়ায় মেসেজ দেন আর এসি ঘরে বসে থাকেন, ফলে তাদের যদি কালকে ইডি রেড আর জেলে যাওয়ার ব্যাপার থাকে, সেটা কিন্তু তারা নিতে পারবেন বলে বা নেওয়ার মানসিকতা তাদের খুবই কম, যার ফলে এখন আমরা দেখি না এত কেনা বেচা হয়, পার্টি থেকে এই পার্টি থেকে ওই পার্টিতে চলে যায়, এগুলোর কারণ তো তাই। আমি কনক্লুড করার আগে শেষ জানতে চাইবো যে আপনার কি মনে হচ্ছে এই যে ছাত্রছাত্রীদের যে আন্দোলন চলছে, এটার ভবিষ্যৎ কি হতে পারে? দেখুন এটার ভবিষ্যৎ এইটা হতে পারে যে এই যে উত্তরপ্রদেশের কথাটা আপনি বললেন, উত্তরপ্রদেশটা আমাদের দেশের একটা মানে খুবই নির্ণায়ক একটা স্টেট, কারণ সবচেয়ে বেশি সিট সেখানে, সবচেয়ে বেশি মানে তার সাথে অন্য স্টেটগুলোর যে মানে তার চেয়ে সবচেয়ে কম যারা, তাদের প্রায় 40টা সিটের ফারাক, প্রায় মানে পার্লামেন্টারি সিটের কথা বলছি। তো সেই হিসেবে দেখতে গেলে এত বড় একটা স্টেটে যদি কোনোভাবে এই মুভমেন্টটার একটা ইম্প্যাক্ট হয়, তাহলে
সেইটার তাহলে কিন্তু আজকে সেখানে বিজেপি সরকার আছে, সেই সরকার যদি জিততে না পারে কোনো কারণে এবং এইটা যদি একটা নির্ণায়ক ভূমিকা তার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু উত্তরপ্রদেশে সরকার যদি চলে যায় তার সেটা কিন্তু একটা বড় আঘাত হবে পুরো বিজেপির সিস্টেমের ওপরে। সেই আঘাতটাকে এবার সেইটার একটা ডমিনো এফেক্ট যেই জিনিসটাকে আমরা বলি, মানে একটার সাথে অ্যাসোসিয়েট হয়ে আরেকটা ঘটনা ঘটা, সেই এফেক্ট যদি হয় তাহলে এটাও হতে পারে যে 29 অবধি গড়ালোই না, তার আগেই লোকসভার ইলেকশন হয়ে গেল। অনেক ধন্যবাদ মহুয়া আমাদের সঙ্গে কথা বলবার জন্য।